আমি তখন ক্লাস 8। মনে আছে আমার ঘরের দেওয়ালে লাগানো ভাঁজ করা ক্যালেন্ডারটার কথা। মাসটা ফেব্রুয়ারি কি মার্চ। ক্যালেন্ডারের পাতায় বরফ ঢাকা একটা পাহাড়, পাশ দিয়ে ছুটে যাচ্ছে একটা ট্রেন, একটু অন্যরকম দেখতে। মানে আমার দেখা কিংবা চড়া ট্রেনগুলোর মতো নয়। ক্যালেন্ডারের নিচে ছোট্ট করে লেখা মাউন্ট ফুজি। পড়তে বসে প্রায় তাকিয়ে থাকতাম ছবিটার দিকে। কখনো খাতার শেষ পাতায় আঁকার চেষ্টা করতাম ওই রকমই একটা ছবি। এর জন্য মায়ের কাছে বকাও খেয়েছি কম বেশি। জিজ্ঞেস করলে বলতো ওটা জাপান, বড় হলে সব জানতে পারবি। আজ 7ই ফেব্রুয়ারি, জাপান ট্রিপে আমার সবথেকে কঠিনতম দিন। এত রকম মানসিক টেনশন কিংবা শারীরিক ধকল খুব কমই সহ্য করতে হয়েছে। সেই শিক্ষা নিয়েই বলবো, যে কোনো বড় ট্রিপের মাঝে একটা বাফার ডে রাখা ভীষণ জরুরি। যাই হোক, এবারে মূল গল্পে আসি। ঘুমটা ভাঙল সুমিতের ডাকে। কৌশিকদা, 6:44 বাজে। ধরপড় করে উঠে বসলাম। মাথায় ভেঙে পড়ল চিন্তার আকাশ। আজকের এই সকালে আমাদের মাউন্ট ফুজি এবং হাকনের ডে ট্রিপ। গতকাল এই ট্রিপের বুকিং করে ফেলেছি অনলাইনে ক্লুক থেকে। জাপান ট্রিপের বিভিন্ন অ্যাক্টিভিটি কিংবা ওয়ান ডে ট্রিপ ক্লুক থেকে খুব সহজেই বুক করা যায়। এর সুবিধা এটাই যে ধরুন আপনি মাউন্ট ফুজি দেখতে যাবেন। এবার মাউন্ট ফুজির অনেক রকম ট্রিপ আছে, ডিফারেন্ট ট্রিপ, ডিফারেন্ট খরচ। আর পাবলিকের রিভিউ দেখে মোটামুটি একটা আইডিয়া করে নিতে পারবেন যে কোন প্ল্যানটা আপনার জন্য বেস্ট, বা ওখানে গিয়ে আপনি কি দেখবেন। আমরা ক্লুক থেকে মাউন্ট ফুজির যে প্ল্যানটা নিয়েছিলাম, ওটাতে মাউন্ট ফুজির 5th স্টেজ পর্যন্ত যাওয়া, লাঞ্চ, হাকনের ওপরে এবং হাকনে পিয়ারের শিপের সফর, সব কিছু নিয়ে সারাদিনের প্রোগ্রাম। সকালে গিয়ে সন্ধেবেলায় ফিরে আসা। আর আমাদের একটা ভুল হয়েছিল যে এয়ারবিএনবিতে আজ সকালে আমাদের চেক আউট। আরও একটা দিন এক্সটেনশন করার উপায় নেই। যদিও প্ল্যান এটাই ছিল যে সকালে বেরিয়ে টোকিওর শিনজুকু স্টেশনের লকারে লাগেজ রেখে সারাদিন ট্রিপ করে সন্ধেবেলা লাগেজ নিয়ে নতুন কোনো এয়ারবিএনবির সন্ধান করে নেব। শিনজুকু স্টেশনে আমাদের রিপোর্টিং টাইম ছিল আজ সকাল 7:15 সময়। সুতরাং সকাল 6:45 ঘুম থেকে উঠে লাগেজ নিয়ে বেরিয়ে 7:15 মধ্যে শিনজুকু স্টেশনে পৌঁছানো এক বাক্যে অসম্ভব। এই সব কিছুর মধ্যে কার দোষ কি বৃত্তান্ত, সেই সব বিশ্লেষণ আজকের গল্পে নিষ্প্রয়োজন। যেভাবেই হোক লক্ষ্যে পৌঁছতে হবে, এটাই তখন মিশন। রেপুটেডের ট্যুর সংস্থা থেকে ট্যুর বুক করার সুবিধা এইটাই যে ওদের বুকিং ভাউচারে সব ডিটেলসের সঙ্গে লোকাল গাইডের ফোন নম্বরও থাকে। সেই নম্বরে ফোন করে সব কিছু বলতেই গাইড আমাদের অ্যাডভাইস দিল শিনজুকু বাস টার্মিনালে পৌঁছে সেখান থেকে বাস নিয়ে গোতেম্বা বলে একটা জায়গাতে চলে এসে গ্রুপের সঙ্গে মিট করতে হবে। ভেবে দেখুন, বিদেশ বিভূই জায়গা, কিছুই বিশেষ চিনি না, তাও আপ্রাণ চেষ্টা করছি ট্রিপটা বাতিল হয়ে দিনটা যেন নষ্ট না হয়। এই ছিল আজকের গল্পের পটভূমি। এবারে মূল গল্প শুরু করছি শিনজুকু বাস স্ট্যান্ড থেকে। এটা হচ্ছে শিনজুকু বাস স্টেশন। শিনজুকু স্টেশনের সামনেই রয়েছে হচ্ছে বাস স্ট্যান্ড, যেখান থেকে ছাড়বে হচ্ছে বাস গোতেম্বা যাওয়ার জন্য। এখন এখানে বসে থাকতে হবে 10টা 5 পর্যন্ত। 10টা 5-এ বাস আসবে। সেই বাসের টিকিট বুক করলাম, নিল হচ্ছে 1800 JPY। এই বাস ধরে যাবো হচ্ছে গোতেম্বা, এবং গোতেম্বা প্রিমিয়াম আউটলেট। এবং ওখান থেকে গিয়ে আমি জানি না যে আজকে মাউন্ট ফুজি দেখা বা হ্যাকনে দেখা হবে কিনা, কিন্তু আমি দিনটা নষ্ট করতে চাই না, যেহেতু বেরিয়ে এসেছি। মাউন্ট ফুজি ট্রিপে যাওয়ার বাস এই জায়গা থেকেই ছাড়ে। বেশিরভাগ সময়তেই বাস ফুল থাকে। সেই কারণে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে ট্রেনে করে কিভাবে যেতে হবে মাউন্ট ফুজি, এবং কোন স্টেশনে নামতে হবে কিংবা কোথায় ট্রেন বদল করতে হবে। ব্যাপারটা কিছুটা এই রকম। মাউন্ট ফুজি বিভিন্ন জায়গা থেকে দেখা যায়, যেমন আমাদের কাঞ্চনজঙ্ঘাকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে দেখা যায়। কিন্তু উইন্টারে বা এই সময় শুধুমাত্র মাউন্ট ফুজির 2nd স্টেশন পর্যন্তই যাওয়া যায়। মাউন্ট ফুজি যেহেতু জাপানের একটা খুব গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট, তো সেই জন্যই কিন্তু ম্যাক্সিমাম ট্যুরিস্ট ওখানেই যায়। মানে ওটার ক্রেজ সবচাইতে বেশি, এবং বাসের টিকিটও সব ফুল হয়ে গিয়েছে। ট্রেনে যাওয়া যেত, ট্রেনে করে যদি যেতাম সেক্ষেত্রে আবার ইন্টারচেঞ্জ করতে হতো। আর আমাদের যে যার সাথে কথা হচ্ছিল ক্লুকের, ওরা বলেছে যে আপনারা এই আউটলেটে এসে দেখা করুন, ওখানে ওদের কাস্টমার কেয়ার আছে বা ওদের কোনো ইনফরমেশন অফিস আছে, এই জন্যই ওখানে এসে দেখা করুন। তা ওদের সঙ্গে দেখা করে ওদের সঙ্গে বুক করেছি। শিনজুকু থেকে আমাদের বাস ধরে যেতে হবে গোতেম্বা। শিনজুকু থেকে গোতেম্বা সড়কপথে 98 কিলোমিটার, যার জন্য বাস ভাড়া পড়ল 1800 জাপানিজ ইয়েন, অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 1100 টাকার কাছাকাছি। 1 এপ্রিলের পর থেকে এটাই হয়ে যায় 2000 জাপানিজ ইয়েন। বাসের টিকিট কাটার সময় সিট নাম্বার ইস্যু করেই দেওয়া হয়, এবং এই বাসেও লাগেজ স্পেস রয়েছে। বাস ছাড়লো তার সময় মেনেই, ঠিক সকাল 10:05। আরও একটা তথ্য দিয়ে রাখি, টোকিও থেকে লেক কাওয়াগুচিকো অবধি ডিরেক্ট বাস রয়েছে, যে বাস ছাড়ে আখিয়াবাড়া থেকে। সেই বাসের টিকিটও অ্যাডভান্স বুক করা যায় ক্লুক থেকে। আর লেক কাওয়াগুচিকো হচ্ছে সেই জায়গা যেখান থেকে মাউন্ট ফুজির দুর্দান্ত ভিউ পাওয়া যায়। যদিও সেদিন না তো ছিল বাসের টিকিট, না ছিল এত কিছু প্ল্যান করার সময়। এটা হচ্ছে শিনজুকু স্টেশন সামনাসামনি।
এখানকার একটা সুবিধা হচ্ছে এখানে বাসে ওয়াইফাই রয়েছে, মানে পুরো রাস্তাতেই ওয়াইফাই রয়েছে। আর এই বাসগুলো না যে গ্রাউন্ড লেভেল, মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স লেভেল খুবই কম, তার জন্য বাসে কোনো জার্কিং নেই, মানে জার্নি কিন্তু বেশ কমফোর্টেবল। জাপানে ট্রেন জার্নির মতোই বাস জার্নির অভিজ্ঞতাও দুর্দান্ত। কোথাও কোনো ট্রাফিক জ্যাম নেই, রাস্তাঘাটও দারুণ। তাই বাসের গতি ঘন্টায় 100 কিলোমিটারের কাছাকাছি। তবে মাথার মধ্যে জমে থাকা হাজারো টেনশনে একটা সময় চোখ দুটো বুজে এলো। আর ঠিক তখনই একটা কথা মনে পড়ল, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি জানি না আপনারা কতজন আমার সঙ্গে এই ব্যাপারে সহমত হবেন। আমরা সোশ্যাল মিডিয়ায় থাকি ঠিকই, কিন্তু যে কোনো কিছু না আগে থেকে বলতে নেই। এই বললেই আমি দেখেছি বাধা পড়ে যায়। এই যে আমি এতদিন ট্রিপ করেছি, আমি না কিছু বলতাম না, কোথাও পরে বলতাম, কোনো সময় কিছু না কিছু বলে দিয়েছি না, তখন দেখেছি কোনো না কোনো সমস্যা হয়েছে। এটা শুধু আমার নয়, এটা আপনাদেরও হতে পারে। কোনো কোনো মানুষের নজর লাগে, প্রথম দিন কোনো প্রবলেম হলো না, দ্বিতীয় দিন প্রবলেম হলো না, আজকে তৃতীয় দিনই প্রবলেম হয়ে গেল। তো আমি ঠিক করেছি আর কিছু লিখবো না, প্রোগ্রাম শেষ হোক তারপরে লিখবো একদম। তবে নজর আমারও কেড়েছিল যখন চলার পথে দেখা পেয়েছিলাম বরফে ঢাকা মাউন্ট ফুজির। মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, একটি সুপ্ত আগ্নেয়গিরি, যেখানে শেষবারের মতো অগ্নুৎপাত হয়েছিল 1707 সালে। শোনা যায় প্রায় 16 দিন ধরে চলা এই অগ্নুৎপাতের ছাই নাকি টোকিও শহর পর্যন্ত পৌঁছে যায়। প্রায় 1 লক্ষ বছর আগে এই আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা জমে মাউন্ট ফুজিকে জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে পরিণত করে। ভূপৃষ্ঠ থেকে যার উচ্চতা 3776 মিটার। এই পর্বতের চারপাশে 5টা লেক রয়েছে, যার মধ্যে বিখ্যাত কাওয়াগুচিকো লেক। যদিও তুলনা করা উচিত নয়, তবে উচ্চতার দিক থেকে এই মাউন্ট ফুজি মাউন্ট কাঞ্চনজঙ্ঘার অর্ধেকের কম। জাপানে এটি ফুজিনো ইয়ামা বা ফুজিয়ামা নামেও পরিচিত। আবহাওয়া পরিষ্কার থাকলে জাপানের ইয়োকোহামা এবং টোকিও টাওয়ার থেকে দিনের বেলায় এই মাউন্ট ফুজিকে দেখা যায়। এছাড়াও চলার পথে সড়কপথ কিংবা রেলপথ থেকে মাউন্ট ফুজির দেখা মেলে, বিশেষ করে টোকিও থেকে হিরোশিমা যাওয়ার পথে বুলেট ট্রেন থেকে। প্রত্যেক বছর জুলাই এবং আগস্ট মাসে বহু পর্যটক এই মাউন্ট ফুজি ক্লাইম্ব করে। 2003 সালে ইউনেস্কো এই মাউন্ট ফুজিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত করেছে। সময় বেলা 11:59। আমাদের বাস আমাদের নামিয়ে দিল হচ্ছে গোতেম্বা প্রিমিয়াম আউটলেটে। এবার এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে হচ্ছে পার্কিং নাম্বার 4, যেখানে রয়েছে অফিস। ওই অফিসে গিয়ে আমাকে কথা বলতে হবে যে আমরা ওই গ্রুপের সাথে কীভাবে অ্যাড হবো। একটা বিরাট বড় এলাকা। আমি ইনফরমেশন সেন্টারে গিয়ে জিজ্ঞেস করলাম, বললো আপনাদের একটা ব্রিজ ক্রস করতে হবে, যেতে হবে হচ্ছে ওয়েস্ট সাইডে, হিল সাইড ওয়েলকাম সেন্টার বাস টার্মিনাল। ওই সামনে ব্রিজটা রয়েছে, ব্রিজটা পার করতে হবে। এই জিনিসগুলো খুঁজে পাওয়া এত সহজ নয়। এই ব্রিজ পার করে যেতে হবে ওই পারে। সব থেকে খারাপ লাগবে যদি এত কিছু করেও ওই টিমের দেখা না পাই। এর পরের ঘটনাগুলো ঘটেছিল দ্রুত। ভিডিও করার মতো পরিস্থিতি কিংবা সময় ছিল না, তবে অভিজ্ঞতা শোনানো যেতেই পারে। ওই ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে পৌঁছে আমাদের গাইডকে ফোন করি। যিনি রিসেপশনে ছিলেন তার সঙ্গে ওনার কথা বলিয়ে দিই। সৌভাগ্যবশত আমাদের টিমসহ বাস ওই সময় ওই জায়গাতেই ছিল, যাদের সাথে সকালে আমাদের দেখা হয়নি। আমাদের ফোন পাওয়া মাত্রই গাইড এসে আমাদের রিসিভ করে বাসে নিয়ে যায়। এই সব কিছুর মধ্যে মিস হয়ে যায় একটা স্নো পার্ক। গোতেম্বা থেকে প্রায় ঘণ্টাখানেকের ডিস্টেন্সে ওই স্নো পার্ক, যেখানে প্রচুর বরফ ছিল, ছিল বিভিন্ন স্নো অ্যাক্টিভিটি এবং একই সঙ্গে ছিল মাউন্ট ফুজির ভিউজ। গোতেম্বা থেকে ট্যাক্সি ভাড়া করে ওই স্নো পার্কে যাওয়া যেত, কিন্তু তাতে যা খরচ হতো তাতে মাউন্ট ফুজির আরও 2টো বাস ট্রিপ হয়ে যেত। যেটা হয়নি সেটাকে ভুলে আপাতত পথ চলা শুরু হাকনের দিকে। একটা প্রশ্ন মনে আসতেই পারে, কেন রাতে তাড়াতাড়ি ঘুমোতে যায়নি? এর উত্তরে বলবো, জাপানের সময়সীমা আমাদের ভারতীয় সময়সীমার থেকে 3.5 ঘন্টা এগিয়ে। অর্থাৎ আমাদের এখানে যখন রাত 11টা, জাপানের সময় তখন রাত 2:30। আর আমাদের শরীর তার অভ্যেস মতো সময়ে ঘুমে অভ্যস্ত। সে টাইম জোন বোঝে না। আর এই টাইমের গোলমালের কারণেই আমাদের মোবাইলের অ্যালার্ম বাজতেও কিছু সমস্যা হয়েছিল হয়তো। সময় বেলা 1:22 আমরা পৌঁছে গেলাম হাকোনে। হাকনের এটা হচ্ছে রোপওয়ে পয়েন্ট, যেখান থেকে রোপওয়ে বা কেবল কারে করে যাবো হচ্ছে ওপরে। বাসে আমাদের পাশে দুজন রয়েছে, ওনারা উড়িষ্যা থেকে এসেছেন। বললাম বাপরে, কথা বলে শান্তি পেলাম অ্যাটলিস্ট। আর সবার গায়ে ওরকম লাগিয়ে দেওয়া হচ্ছে ক্লুকের স্টিকার, যারা ক্লুক থেকে এসছে। হাকনের যে রোপওয়ে বা কেবল কার টিকিট, সেটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে, আমাকে আলাদা করে কাটতে হয়নি। এটা সকাল 9টা থেকে বিকাল 4:45 পর্যন্ত অপারেট হয়। ওই আমাদের ম্যানেজার, অনেকটা দেখতে বিনোদ খান্নার মতো। একটা কেবল কারে একটা কেবিনে 18 জন করে যাত্রী বসতে পারবে। হাকনে রোপওয়ে বা কেবল কার জাপানের দ্বিতীয় উচ্চতম রোপওয়ে, যেটা সৌনজান থেকে ওয়াকুদানি অবধি 1.4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা 1044 মিটার। আবহাওয়া পরিষ্কার থাকলে এই রোপওয়ে থেকে মাউন্ট ফুজির দেখাও মেলে। মাউন্ট ফুজি ট্রিপে এসে এই হাকনে কেবল কার ভিজিট করা এজন্যই উচিত। এই কেবল কারে চড়ে ওয়াকুদানি যাওয়ার পথে একটি সক্রিয় আগ্নেয়গিরি উপত্যকার দেখা মেলে, যে উপত্যকায় রয়েছে সালফার ভেন্ট, যার মধ্যে থেকে নির্গত সালফারে পুরো এলাকাটা ধোঁয়াতে আচ্ছন্ন।
প্রায় 3000 বছর আগে হাকোনেতে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এই সালফার ভেন্ট বা উষ্ণ প্রস্রবণ তৈরি হয়েছিল। আগ্নেয়গিরির কার্যকলাপের জন্য 2015 সালে এই জায়গাতে পর্যটন বন্ধ ছিল। পরে 2016 সাল থেকে আবারও পর্যটন শুরু হয়। ওয়াকুদানিতে পৌঁছানোর পর গাইড আমাদের জানিয়ে দিল বেলা 2:30 পর্যন্ত আমরা এই জায়গায় থাকব। তারপর ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে সেটাতে উঠে নতুন গন্তব্যের পথে পাড়ি দেব। জাপানে এসে ভাই যেখানে সেখানে স্নোফল হচ্ছে। ডোরেমনের বাড়ি দেখতে যাচ্ছি স্নোফল, হাকোনেতে এসছি স্নোফল। এখানে সব টুরিস্টরা আর কি দাঁড়িয়ে পড়ে এখানকার ফটো নিচ্ছে। ইন্দোনেশিয়াতে এরকমই ভলক্যানো দেখেছি, জাপানে এসে দেখছি। ওয়াকুদানিতে সালফার ভেন্ট বা আগ্নেয় উপত্যকা দেখার পাশাপাশি খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্টও রয়েছে ছোট্ট একটা মিউজিয়াম, যেখানে 100 ইয়েন দিয়ে টিকিট কেটে পুরো এলাকার ভৌগোলিক তথ্যগুলো জানা যায়। তবে এই জায়গায় বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব ছিল না। একে তো সালফারের উগ্র গন্ধ, তার উপরে ঠান্ডা হাওয়া, আর সেই সঙ্গে স্নোফল। বাপরে বাপ, এত ঠান্ডা এই জায়গাতে! কালকে ডোরেমনের বাড়ি গিয়ে এত ঠান্ডা পাইনি, আজকে এখানে যা ঠান্ডা পাচ্ছি। আর হাওয়া দিচ্ছে তো, আর সালফারের গন্ধ, সব মিলিয়ে মিশিয়ে বেশ মানে কষ্ট করতে হচ্ছে এই জায়গাতে। এখানে একটা মিউজিয়াম রয়েছে, এটা হচ্ছে হাকোনে মিউজিয়াম। দেখি মিউজিয়ামের কি রয়েছে। এই মিউজিয়াম দেখার জন্য টিকিট রয়েছে 100 টাকা। লাভা অফ হাকোনে ভলক্যানো, লাভা জমাট বেঁধে এরকম হয়ে গিয়েছে। এদিকে রয়েছে ব্যাসাল্ট, 60,000 বছর আগে এইভাবে লাভা বেরোতো। এই যে সালফার, যে সালফারের গন্ধ আমরা পাচ্ছি, এই সালফারটা জমাট বেজে যাওয়ার পর এরকম দেখতে হয়। লিকুইড সালফার, এটা জলে ভাসে। এখানে তো আগুনটা জ্বলছে মাটির নিচে, এখান থেকে ধোঁয়া উঠে আসে বিভিন্ন জায়গা থেকে। ওয়াকুদানি আরও একটা বিশেষ কারণে বিখ্যাত, এখানকার কালো ডিম। এখানে এক ধরনের ডিম বিক্রি হয় যেগুলো সেদ্ধ করা হয় স্থানীয় আগ্নেয় উপত্যকার উষ্ণ প্রস্রবণের জলে খনিজ এবং উচ্চমাত্রায় সালফারের উপস্থিতির কারণে এই ডিম সেদ্ধ হওয়ার সময় তার খোসাগুলো কালো রঙের হয়ে যায়। বলা হয় এই ডিম খেলে নাকি মানুষের আয়ু 7 বছর বৃদ্ধি হয়। লোকে পরোটার দোকানে লাইন দেয় পরোটা, ডিম আর তরকারি খাওয়ার জন্য। আমরা দাঁড়িয়েছি ডিমের লাইনে কালো ডিম খাওয়ার জন্য। বাইরে যে লেভেলে ঠান্ডা সেই লেভেলে স্নোফল হচ্ছে। হ্যাঁ, এত ঠান্ডা, হাত ফাত পুরো জমে গেছে। পালিয়ে এলাম ভাই বাসে কোনো রকমে। স্নোগুলো সব জমা হচ্ছে বাসের ভেতরে, ওইদিকে ভয়ানক স্নোফল হচ্ছে, তার প্রভাবটা এদিকে এসে পড়ছে। কি ঠান্ডা এই জায়গা! সবাইকে লাঞ্চ দিচ্ছে বাসে, কত সুন্দর। আমাদের দেবে না, আমি লেটে এসছি বলে। ঠিক আছে, কিছু করার নেই, ভুলটা আমাদেরই। ডিমের বাইরেটা কালো হলেও ভেতরটা কিন্তু সাদা, আর কুসুমটা একটু অন্যরকম, একটু কমলা টাইপের। বাইরে আবারও স্নোফল শুরু। বুঝতে বাকি রইল না এই জায়গাটা আর কিছুক্ষণ পর পুরোটাই ঢেকে যাবে সাদা বরফের চাদরে। আমরা চলে এলাম ওয়াকুদানি থেকে অনেকটাই নিচে, যেখানে রয়েছে আসি লেক বা হাকন লেক। এইটা হচ্ছে কাউন্টার। এই কাউন্টারে কিন্তু অনেক এসে টিকিট বুক করছে। ঠান্ডায় রোপওয়ে, ঠান্ডায় নদীপথে ঘোরা চাপেরই ব্যাপার, কিন্তু এখন রোদ উঠেছে বলে ভালো লাগছে দেখতে। আর এখানে যে লেভেলে হাওয়ার দাপট, মনে হচ্ছে উড়িয়ে দেবে। এত হাওয়া এখানে। এই আসি লেকে মিনিট 25-এর একটা ক্রুজ সফর করানো হয়, যেটা লেকের দক্ষিণ দিক থেকে শুরু হয়ে শেষ হয় লেকের উত্তর দিকে। এই ক্রুজগুলো দেখতে অনেকটা জলদস্যুদের জাহাজের মতো। এই লেক থেকে মাউন্ট ফুজি এবং সেই সঙ্গে অনেকগুলো উষ্ণ প্রস্রবণের দেখা মেলে। সচরাচর ক্রুজে ওঠার পর সবার ইচ্ছা করে ডেকের টপ পয়েন্টে যেতে। সেই ইচ্ছের বশবর্তী হয়ে বাকিদের সাথে আমিও সেখানে হাজির হয়েছিলাম, কিন্তু হাওয়ার দাপট সেই জায়গাতে আমাকে মিনিট 5-এর বেশি টিকতে দিল না। প্রাকৃতিক সৌন্দর্য দেখার থেকেও বেশি জরুরি হয়ে পড়েছিল সেলফ ডিফেন্স। হচ্ছে না ভাই, হচ্ছে না, ব্যাপক ঠান্ডা। এদের ভেতরে তো হিটার চলে, ওই জন্য ভেতরটা বেশ আরামদায়ক। সবাই সুন্দর সুন্দর সিটে বসে পড়েছে। যারা উৎসাহ নিয়ে ওপরে ছিল কিছু সময় পরে তারাও নিচে নেমে এলো, কারণ নিচে হিটার তো রয়েছে, সেই সঙ্গে রয়েছে ট্যুরিস্টদের বসার জায়গা। আর এই ভেতর থেকেও লেকের দারুণ ভিউ পাওয়া যায়। তবে এই ক্রুজ সফর গরমকালের জন্য একদম পারফেক্ট। যারা ফার্স্ট ক্লাসের টিকিট কাটবে তারা ওই সামনে গিয়ে ভিডিও করতে পারবে, আর তারা সামনে বসে এই যে ক্রুজটা চলছে না সেটা দেখতেও পাবে। এই ক্রুজে 2 ধরনের টিকিট বুক হয়।
যারা ফার্স্ট ক্লাসের টিকিট বুক করবে তাদের কেবিন আলাদা, এবং সেই জায়গা থেকে লেকের ভিউ আরও দুর্দান্ত। প্রায় মিনিট 25 সময় এই ক্রুজে কাটানোর পর শেষ হলো আমাদের ক্রুজ সফর। ক্রুজ আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল অন্য কোনো গন্তব্যে। সময় বিকাল 4টে, আমাদের এবার ফিরে চলার পালা। সারাদিনের ট্রিপ সকাল 7:30টায় শুরু হয়ে বিকাল 6টায় শেষ। বিকেল 6টা নাগাদ বাস আমাদের নামিয়ে দিল শিনজুকু স্টেশনে। এই শিনজুকু স্টেশনের লকারেই আমাদের লাগেজ রাখা রয়েছে। আমাদের ট্যুর শেষ, বাস আমাদের নামিয়ে দিল। এবার আমরা যাবো হচ্ছে শিনজুকু স্টেশন। শিনজুকু স্টেশনের কাছেই নামাবে, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। এই স্টেশনে এত কিছু যে সেটা খুঁজতে আমাকে জিপিএস ম্যাপ খুলতে হচ্ছে। মাথা পুরো গুলিয়ে যাচ্ছে, কোন দিকে ব্যাগ রেখেছিলাম, কোথায় লকার, কোথার থেকে ট্রেন ধরবো, কোথায় যাব, মাথার কাজ করছে না এখানে এসে। কিন্তু পুরো গোলাপ ধাঁধায় পড়লাম। শিনজুকু স্টেশনে পা রাখার আগে এই স্টেশনের চরিত্র কিংবা গঠন সম্পর্কে জেনে নিলে আমাকে 1 ঘন্টা ধরে লকার খুঁজতে হতো না। শিনজুকু বিশ্বের সবচেয়ে ব্যস্ততম স্টেশন, যেখান থেকে প্রতিদিন গড়ে 35 লাখ লোক যাতায়াত করে। গিনেস বুকেও এই স্টেশনের নাম রয়েছে। 200টিরও বেশি এক্সিট, 36টা প্ল্যাটফর্ম, 5টি পৃথক রেলওয়ে কোম্পানি দ্বারা পরিচালিত 12টি ভিন্ন লাইন, সেই সঙ্গে শপিং মল, যার মধ্যে আমি খুঁজছি সেই লকার যেখানে রাখা রয়েছে আমাদের লাগেজ। আগে জানলে সেই জায়গাটা জিপিএস ম্যাপে ট্যাগ করে নিতাম, কিন্তু এখন সেটার ভেবে লাভ নেই। হাজার হাজার মানুষ নেমে আসছে, হাজার হাজার ট্রেন চলাচল করছে। এই হাজার মানুষের মধ্যে কোথায় খুঁজবো আমার ব্যাগ? এটা তো আবার হচ্ছে দোতলা স্টেশন, এইদিকে একটা ফ্লোর, ওপরে একটা ফ্লোর, তার উপরে বোধহয় একটা ফ্লোর। শিনজুকু স্টেশন, লোকেশন নাম্বার 20, 5-6 ওয়ে এন্ট্রান্স। এই নাম্বার 20টা কি প্ল্যাটফর্ম না 5-6 ওয়ে এন্ট্রান্স, এটা কি এটা খুঁজতে হবে। আর বক্স নাম্বার হচ্ছে এইটা। এবার এই জিনিসটা খুঁজে বের করতে হবে, এটা কোন দিকে। এত বড় জায়গায় আমি খুঁজবো কোথায়? এই সামনে লকার রয়েছে, এগুলোকে দেখে মনে হবে যে এগুলো নয়। ফাইনালি লকার পেয়েছি। বাপরে বাপ, 1676। ও মা, এই লকার পাওয়ার জন্য কত চেষ্টা। পুরো জায়গাটা ভিডিও করে রাখি। সেন্ট্রাল ইস্ট গেট, এবার এখানে ওয়েস্ট গেট আছে, নর্থ গেট আছে, সেন্ট্রাল ইস্ট গেট আছে, সেন্ট্রাল ওয়েস্ট গেট আছে। এবার খুঁজে লকার, এরকম লকারের এখানে অনেক জায়গায় আছে। আর যেখান দিয়ে ঘুরছি না, সবাই মনে হচ্ছে একই গোলক ধাঁধার মতো। ও মা, সারা জীবনে এত কষ্ট এখনো করিনি। লকার একবার খুললে সেকেন্ড টাইম আবার লাগাতে গেলে মানে মাল হতে ঢুকিয়ে দিলাম, তারপরে আবার পরে খুলে ভাবলাম কিছু মাল ঢোকাবো, তা হবে না, একবার ইউজ করা যাবে। বড় লকারের জন্য হচ্ছে 900, ছোটো লকারের জন্য 700, ভিন্ন মাপের লকার আছে। প্রসেস খুব সহজ। এটা হচ্ছে টেকিং আউট, বার করে নেওয়া। এটা হচ্ছে চেক ইন। 1813, এই যে 1813, এটাকে খুললাম, এখানে মাল রাখলাম, লক করলাম, কনফার্ম। এটা কার্ড, এটা হচ্ছে ক্যাশ দিলাম। এই যে 900 ইয়েন 24 ঘন্টার জন্য। এবার 900 ইয়েনের মধ্যে এখানে কিন্তু 500 আর 100 কয়েন যাবে, আর এখানে হচ্ছে 1000-এর ক্যাশ যাবে। এই হচ্ছে শিনজুকু স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 15। সকালে এখানে নেমেছিলাম। এখান থেকে ট্রেন আসবে 7:12। ট্রেন চলে এসছে, আসবে বলতে গেলে চলে এসছে। সকাল 7টায় বেরিয়েছিলাম, এখন 9:18, প্রায় 12-13, 14 ঘন্টা বাইরে। আর এই যে মহারাজ এসছেন মঙ্গোলিয়া কাজাকিস্তান জয় করে, এখন জাপান কাঁপাতে, জয় করে এসেছে, ঠিক আছে, জাপান কাঁপাতে এসছে। আর এই লোকটা একা একা ঘুরে বেড়াচ্ছে আমাকে ছেড়ে। হ্যাঁ ঠিক আছে, ওগুলো বলার দরকার কথা ছিল একদিন চলে যাবো, তুমি আমি দূর ঠিক আছে, বুঝে নিয়েছি। এখানকার মানুষজন সত্যি নেক্সট লেভেলের। ক্যামেরা রেখে চলে এসেছি। হ্যাঁ, হঠাৎ করে ক্যামেরা, এটাই লাস্ট স্টেশন ট্রেনের। তো একজন বলছে, যাত্রী বলছে আপনার হাতে একটা ক্যামেরা ছিল। বললাম হ্যাঁ, ওরা খেয়াল করেছে। তো ট্রেনের যে কন্ডাক্টর, সে নিয়ে গিয়ে রেখে দিয়েছিল। আমি যদি পরে বলতাম, ওরা ফিরিয়ে দিত যে এরকম আমরা সিসিটিভি ক্যামেরা সব ধরা পড়ে, যা ক্যামেরা পেয়ে গেলাম। সত্যি ভাই, যত দিন যাচ্ছে না এই দেশটা আমি প্রেমে পড়ছি আস্তে আস্তে। প্রত্যেকটা মানুষ কত সুন্দরভাবে লাইন মেন করে ট্রেনে উঠছে। টোকিও হচ্ছে মোস্ট পপুলেটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড। এখানে ট্রেনে ভয়ঙ্কর ভিড় হয়। দেখো, সবাই কিউ মেনটেন করে দাঁড়িয়েছে। কিন্তু শরীরে প্রায় এনার্জি ছিল না বললেই চলে। যেটুকু ছিল তা হলো মনের জোর। সেটাকে সম্বল করে চলে এলাম টোকিওর নাইট লাইফের একটা ঝলক দেখতে। আর টোকিওর ব্যস্ততম জায়গা বলতে যে জায়গার নাম সবার আগে উঠে আসে, হ্যাঁ ঠিকই ধরেছেন, শিবুয়া স্ক্র্যাম্বল ক্রসিং বা শিবুয়া ক্রসিং। বিশ্বের সবথেকে ব্যস্ততম পথচারী ক্রসিং, যেখানে একসাথে প্রায় 3000 পথচারী রাস্তা পারাপার করতে পারে। বহু সিনেমার শুটিং স্পট এই শিবুয়া ক্রসিং। গড়ে প্রতিদিন প্রায় 24 লাখ মানুষ এই ক্রসিং পারাপার করেন। শিবুয়া ক্রসিংয়ের এক্সিট গেটের কাছে একটা সারমেয়র মূর্তি রয়েছে, যাকে সাথে নিয়ে ছবি তোলার জন্য দীর্ঘ লাইন। এই সারমেয়র নাম হাচিকো। এই হাচিকোকে নিয়ে দারুণ একটা কাহিনী রয়েছে। সালটা 1924। টোকিও ইউনিভার্সিটির এগ্রিকালচার ডিপার্টমেন্টের প্রফেসর হিদেশিবুরে ইয়োনো
একটি সারমেয়কে পোষ্য হিসাবে গ্রহণ করেন, যার নাম হাচিকো। তার জীবদ্দশায় প্রত্যেক দিন বিকেলে হাচিকো এই শিবুয়া স্টেশনে আসত ইউএনএকে অভ্যর্থনা জানাতে। 1925 সালের মে মাস পর্যন্ত এমনটাই চলতে থাকে। হঠাৎ একদিন ইউনো মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে মারা যান, কিন্তু তার মালিক ফিরে আসবে সেই অপেক্ষায় হাচিকো প্রত্যেক দিন এই স্টেশনে পৌঁছে মালিক ইউনোর অপেক্ষা করত। প্রায় 9 বছর 9 মাস 15 দিন এইভাবে হাচিকো তার মালিকের অপেক্ষা করেছে। ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিতে থাকে এই সারমেয়র ভালোবাসা এবং বিশ্বাস। 8ই মার্চ 1935, 11 বছর বয়সে হাচিকোর মৃত্যু হয়। শুধু জাপানি নয়, বিশ্বের অনেক পত্রপত্রিকা ম্যাগাজিনে এই হাচিকোর গল্প ছাপা হয়েছিল। এমনকি হাচিকোকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়। যারা জাপানে বেড়াতে আসে তারা অন্তত একবার এই জায়গাতে এসে হাচিকোর মূর্তির সঙ্গে একটা ফটো তুলে রাখে স্মৃতি হিসাবে। রাত বাড়তেই আবারও যেন প্রাণ ফিরে পাচ্ছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দেশের রাতের জনজীবন। কিন্তু আমাদের তো ফিরতে হবে আজকের ঠিকানায়। আবারও নতুন গন্তব্য, নতুন রেলপথ। এবারে মতোমাচি লাইন। এটা প্রাইভেট লাইন, জিআর পাস কাজ করে না। টিকিট কাটতে হবে আলাদা করে। নামতে হবে শিবুয়া থেকে 3টে স্টেশন পরেই ইয়োতেনজি স্টেশনে। মাত্র 3.2 কিলোমিটারের জন্য ভাড়া পড়বে 180 ইয়েন করে, আর ট্রেনে সময় লাগবে 6 মিনিট। আমরা শিবুয়াতে আছি, আমাদের নামতে হবে হচ্ছে এই স্টেশনটায়, ইতেনজি। রাত 12টা বেজে গিয়েছে, দেখছি কেউ প্ল্যাটফর্মে বমি করছে, কেউ চলতে গিয়ে টাল খেয়ে পড়ে যাচ্ছে। জীবন পৌঁছে দিয়েছে এমনই গন্তব্যের দোরগোড়ায়। রাত 12টার সময় হাঁটছি জাপানের রাস্তায় রাস্তায়। যাই হোক, কয়েকটা দোকান খোলা আছে, বাকি সব বন্ধ হয়ে গেছে। রাত অনেক হয়েছে, এখানে ঠান্ডাও লাগছে। রাত 12টার সময় লাগেজ নিয়ে এয়ারবিএনবির সন্ধানে জাপানের রাস্তায়, যেটা আমাকে মনে করিয়ে দিল সেই রাশিয়াতে প্রথম দিন রাতে পৌঁছানোর স্মৃতি। যদিও জাপানের দারুণ কাজ করে গুগল ম্যাপ, তবে গ্যাপটা রয়েছে দৃষ্টিভঙ্গিতে। রাতের অন্ধকারে প্রত্যেকটা বাড়ি যেন একই রকম দেখতে। আর নির্দিষ্ট বাড়ি খুঁজে না পেয়ে লোকের বাড়ির দরজায় তো আর কলিং বেল বাজানো যায় না। এই গল্পের শেষ মুহূর্তটুকু না দেখে জাস্ট ফিল করুন যে আমার জায়গায় আপনি কিংবা আপনারা। টার্ন লেফট আফটার দ্য পার্ক, এটা শুনে একটু মনটা শান্ত হলো। তার মানে ম্যাপ ঠিকই আছে, এত রাতে কোনো লোক নাই, জোর নাই, সবাই ঘুমিয়ে যাচ্ছে, শুধু আমাদের ট্রলির চাকাগুলোর ঘর ঘর আওয়াজ হচ্ছে। আর এখানে না সব বাড়িগুলো মোটামুটি একই রকম দেখতে, এখানে বোঝা খুব মুশকিল। দিনের বেলা হলে কোনো সমস্যা নেই, রাতেই তো সমস্যা। এয়ারবিএনবির হোমটা খুঁজে পেলাম গুগল ম্যাপের সহায়তায়, কিন্তু বাড়ি খুঁজে পেলেও ডোর আনলক করা মনে করিয়ে দেবে সেই আলিবাবা 40 চোরের গুহার কাহিনী খুলজা সিমসিম। আর এখানে দরজা খুলতে গিয়ে অবস্থা কেরোসিন। এয়ারবিএনবির ওনার অনেক আগে থেকে অফলাইন, ফোন নম্বর তো থাকে না। অগত্যা মাথা ঠান্ডা রেখে এক চূড়ান্ত ধৈর্যের পরীক্ষা। রাগ করলে কিংবা হাল ছেড়ে দিলে কারোর কিচ্ছু করার নেই। আরও একটা কথা বলে রাখি, যে সমস্ত ব্লগাররা কোনো ট্যুর সংস্থা ছাড়াই সম্পূর্ণ নিজেদের প্ল্যানে এই বিদেশ ট্রিপে আসে, তাদের ক্ষেত্রে এই অভিজ্ঞতাগুলো খুবই কমন। কেউ শেয়ার করে, কেউ করে না, কিন্তু যারা কোনো সমস্যা ফেস করেই না, জানবেন সেগুলো অধিকাংশই প্রমোশনাল ট্রিপ। ঘন্টা ধরে চেষ্টা করছি, খুঁজে আর পাচ্ছি না। ঠিক আছে, তারপরে ভালো করে ছবিটা দেখলাম, খুব ভালো করে। ওখানে লেখা আছে দ্য ডোর অন দ্য রাইট সাইড। এবার রাইট সাইডে এলাম, এই রাইট সাইড, এখানে একটা বক্স আছে। হ্যাঁ, এই বক্সের ভেতরে বার কর সুমিত, এই বক্সের ভেতরে একটা এরকম তালা আছে, যেটাকে দেখে মনে হবে একটা নর্মাল তালা, কিন্তু এটা নর্মাল তালা নয়। এখানে কোড সেট আছে, এই যে 2468, এই কোডটা ওরা দিয়েছিল। কোডটা মারার পর সুমিত দেখা কী হলো তারপরে? হ্যাঁ, মানে ওই যে, আরে টান ওটাকে, টান টান টান, না 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 না, দেখ দেখি 2468, এটাই কোড। এইভাবেই তো খুলবে এটা। এই যে এই যে এই দেখুন, আসলে এটা নকল তালা, আর এই হচ্ছে বাড়ির চাবি। আর রাত্রিবেলায় 1:30টার সময় দরজা চাবি খুলে বেড়াচ্ছি। ম্যান, আরে ঘোরা, খুললাম তো, খুলছে না তো, এটা এখন সেটা। ও, এইটা একটা আনলক, ঠিক আছে। দোকানে আমরা ঘোরা
এটা রমায় ঘোরাও, আর নিচেটা রমায় ঘোরাও, খুলে নিচেটা রমায় ঘোরাও। খুলছে না তো। ও মাইরি, ফাইনালি ফাইনালি ঘরে প্রবেশ করতে পারলাম। মনে হচ্ছে শালা চোর ডাকাত চুরি করতে হয়ে রাত্রেবেলা গৃহস্থের বাড়িতে। কী অবস্থা! সুমিত নিয়ে আসো ব্যাগটাকে। তো সুন্দর একটা রুমে আসার জন্য কত লড়াই করতে হলো। একদিনের ভাড়া হচ্ছে প্রায় 5,000 টাকা। বেলা 3টের সময় চেক ইন, পরের দিন সকাল 10টায় চেক আউট, 24 ঘন্টাও না। কি কস্টলি ভাবুন। জাপানের এই অ্যাকোমোডেশন সিস্টেম বড় অদ্ভুত। কোথাও চেক ইন টাইম বেলা 3টে, কোথাও বিকাল 4টে, আর চেক আউট পরের দিন সকাল 10টা না হলে 11টা। একদিন হিসাবে 24 ঘন্টাও কাউন্ট হয় না। আর যেগুলো একটু কম খরচের বিএনবি বা ভালো লোকেশন, তার বুকিং চট করে পাওয়া যায় না। ট্রেন মিস হয়ে যাবে এই আশঙ্কায় সে রাতে আর ঘুম হয়নি। পরের দিন রাত থাকতে বেরিয়ে পড়েছিলাম নতুন গন্তব্যের পথে। ফিরব সেই গল্প নিয়ে জাপান সিরিজের 5ম পর্বে। আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন গল্পের আপডেট পেতে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর যারা আমাকে কাছের মানুষ বলে মনে করেন তাদের কাছে অনুরোধ, এই জাপান সিরিজের ভিডিওগুলোর অ্যাডগুলো স্কিপ করবেন না। ধরে নিন এটা আমাকে এক প্রকার পরোক্ষভাবে সাহায্য করা। সবাইকে গুড নাইট আর লাভ ইউ।